হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? তোমাদের উচ্চ মাধ্যমিক বাংলা এবং ইংরাজি প্রশ্ন দেখে বোঝা গেল যে প্রশ্ন খুব ভালো হয়েছে এবং তোমরা সবাই ভালো পরীক্ষা দিয়েছো। এবং উচ্চ মাধ্যমিকে যাদের দর্শন হিসেবে বিষয় রয়েছে তাদের জন্য আমি ফুল অ্যান্ড ফাইনাল বড় প্রশ্নের সাজেশন নিয়ে উপস্থিত হয়েছি। আজকে তোমাদের সামনে আলোচনা করব এবং যারা লজিক করবে তাদের জন্য বলে দেবো কোন লজিকগুলো তোমরা প্র্যাকটিস করে যাবে, কীভাবে করবে তার গুরুত্বপূর্ণ আলোচনা আজকে তুলে ধরব। তো চলো কথা না বাড়িয়ে শুরু করা যাক। প্রথমে যে তোমাদের বড় প্রশ্ন তোমাদেরকে বচন এই অধ্যায় থেকে পড়তে হবে। তো যেগুলো পড়তে হবে, যেভাবে পড়তে হবে আমি তোমাদের বলে দিচ্ছি। তো তোমরা মন দিয়ে শোনো এবং এগুলো চর্চা করে যাও, দেখবে 100% তোমাদের প্রশ্ন কমন থাকবে। তো তোমরা জানো যে বচন অধ্যায় থেকে তোমাদের বড় প্রশ্ন হয়। তো প্রথমেই আমি একটা প্রশ্ন রেখেছি, নিরপেক্ষ বচন বলতে কী বোঝো, নিরপেক্ষ বচনের গুণ ও পরিমাণ বলতে কী বোঝো, দৃষ্টান্ত সহকারে নিরপেক্ষ বচনের শ্রেণীবিভাগ করো, অথবা এই প্রশ্নটা নিরপেক্ষ বচনের চতুর্বর্গ পরিকল্পনা ব্যাখ্যা করো। তোমাদের যে এই বছরের যে প্রশ্নের প্যাটার্ন তাতে 2+2+2+2 করে এইভাবে প্রশ্ন আসতে পারে, ঠিক আছে, লজিকে। তো তোমরা খুব গুরুত্ব দিয়ে তোমরা এসিকিউ টাইপের যে প্রশ্নগুলো আছে সেগুলোকে তৈরি করবে। 2 নম্বর যে প্রশ্নটা আছে, দেখো নিরপেক্ষ বচন বলতে কী বোঝো, একটি উদাহরণ দিয়ে নিরপেক্ষ বচনের বিভিন্ন অংশগুলি চিহ্নিত করো। পদের ব্যাপ্যতা বলতে কী বোঝো, পদের ব্যাপ্যতা সংক্রান্ত নিয়মগুলি উল্লেখ করো। পরের প্রশ্নটা দেখো, 3 নম্বর প্রশ্নটা, নিরপেক্ষ বচন বলতে কী বোঝো, উদাহরণ সহযোগে নিরপেক্ষ ও সাপেক্ষ বচনের মধ্যে পার্থক্য দেখাও এবং বচনের সংযোজক কাজ উল্লেখ করো। এই যে প্রশ্ন যে প্যাটার্নটা তোমাদেরকে দিলাম, এইভাবে তোমরা আরও গুটি কয়েক প্রশ্ন তোমরা তৈরি করে রাখবে। দেখো তারপরে যে আদর্শ নিরপেক্ষ বচন বলতে কী বোঝো, বিশিষ্ট বচন বলতে কী বোঝো, সংযোজক কাকে বলে, ব্যাপ্য ও অব্যাপ্য বলতে কী বোঝো। তো এইভাবে তোমরা এসিকিউ টাইপের প্রশ্ন তৈরি করে যাবে, তাহলে দেখবে খুব তাড়াতাড়ি তোমরা সহজেই সব প্রশ্ন কমন পেয়ে যাবে। যেমন তোমাদেরকে বলি, গুণ বলতে কী বোঝো, পরিমাণ বলতে কী বোঝো, এগুলোকেও দেখে যাবে, ঠিক আছে। তো গুণ বলতে পরিমাণ বলতে কী বোঝো, এগুলোকেও ভালোভাবে দেখে যাবে। তারপরে তোমাদের দেখে যাবে, ঠিক আছে, বচন ও বচন আকারের মধ্যে পার্থক্য, বচন ও বচন আকারের মধ্যে পার্থক্য, এই প্রশ্নটা দেখে যাবে। তারপরে যারা খুবই লজিক ভালোবাসো, তো তোমরা যারা লজিকে এক্সপার্ট, তারা অবশ্যই লজিকের যে পার্টটা তোমরা তৈরি করবে, গুণ ও পরিমাণ উল্লেখ করো, এটাকে তোমরা খুব ভালোভাবে তৈরি করে যাবে। তো তোমাদের যে 2015 থেকে 23 বা 24 পর্যন্ত যে লজিকগুলো প্রশ্ন তোমরা দেখতে পেয়েছো তোমাদের প্রশ্নে আছে বা বইয়ে আছে, বা তোমরা লজিক যারা নিয়ম মাফিক তৈরি করেছো তারা অবশ্যই এগুলোকে ফলো করবে। তারপরে যে অধ্যায় থেকে তোমাদের প্রশ্ন আসবে সেটা হচ্ছে অমাধ্যম অনুমান। অমাধ্যম অনুমান থেকে যে প্রশ্নগুলো রাখা হয়েছে, প্রথমে দেখো বিবর্তন কাকে বলে, বিবর্তনকে অমাধ্যম অনুমান বলা হয় কেন, বিবর্তনের নিয়মগুলি ব্যাখ্যা করো, উদাহরণসহ ব্যাখ্যা করো। তারপরে যে প্রশ্নটা রাখা হয়েছে, দেখো আবর্তনের সংজ্ঞা দাও, বা আবর্তন বলতে কী বোঝো, সরল আবর্তন ও সীমিত আবর্তনের মধ্যে পার্থক্য দেখাও। এখানে তোমাদের এভাবে আসতে পারে, সরল আবর্তন কাকে বলে, সীমিত আবর্তন কাকে বলে, সরল ও সীমিত আবর্তনের পার্থক্য দেখাও। তার সঙ্গে দেওয়া আছে এ, ই, আই ও বচনের আবর্তনের দৃষ্টান্ত দাও। তারপর দেখো 3 নম্বর প্রশ্নটা, আবর্তন কাকে বলে, আবর্তনের নিয়মগুলি উল্লেখ করো, এ বচনের সরল আবর্তন কি সম্ভব, ও বচনে আবর্তন নিষেধমূলক আবর্তন বলা হয় কেন, ও বচনে আবর্তনকে নিষেধমূলক আবর্তন বলা হয় কেন। পরের প্রশ্ন দেখো, বস্তুগত বিবর্তন কাকে বলে, বস্তুগত বিবর্তনের প্রবর্তককে, বস্তুগত বিবর্তন কি, বস্তুগত বিবর্তনকে কি প্রকৃত অর্থে বিবর্তন বলা যায়। তোমার উত্তর সপক্ষে যুক্তি দাও। এইখানে তোমরা যে লজিকগুলো প্র্যাকটিস করবে সেটা হচ্ছে বিবর্তন করে আবর্তন অথবা আবর্তনের বিবর্তন। সবচাইতে ভালো হবে তোমাদের আবর্তন ও বিবর্তন। আবর্তন ও বিবর্তন তোমাদের এবছরের পরীক্ষাতে আসবে। তাহলে কি বললাম, আবর্তন ও বিবর্তন, এই লজিকটা তোমরা ভালোভাবে চর্চা করে যাবে, আবর্তন ও বিবর্তন। পরের যে অধ্যায় থেকে তোমাদের বৈধতা বিচার দেয় সেটা হচ্ছে নিরপেক্ষ ন্যায় অনুমান থেকে। তো নিরপেক্ষ ন্যায় অনুমান থেকে বৈধতা বিচারের আমি কয়েকটা জাস্ট দৃষ্টান্ত দিয়েছি, এবং তার সঙ্গে যে অথবা থাকে সেটা হচ্ছে তোমাদের টিকা। সেই টিকাগুলোকে তোমাদের যেগুলো দেখতে হবে, টিকা তার মধ্যে হচ্ছে চারিপদ ঘটিত দোষ বা চতুষ্পদী দোষ বা চারিপদজনিত দোষ। তারপর দেখবে অব্যাপ্য হেতু দোষ।
তারপরে দেখবে দুটো নঅর্থক আশ্রয় বাক্য থাকলে বৈধ সিদ্ধান্ত পাওয়া যায় না, অর্থাৎ নঅর্থক আশ্রয় বাক্যজনিত দোষ। তারপরে তোমরা দেখে যাবে অবৈধ পক্ষদোষ ও অবৈধ সাধুদোষ। তারপরে দেখে যাবে তোমরা নিরপেক্ষ ন্যায়ের বৈশিষ্ট্য বা নিরপেক্ষ ন্যায়ের সংস্থান। তারপরে তোমরা দেখবে নিরপেক্ষ ন্যায়ের পক্ষ সাধ্য ও হেতুর কাজ উল্লেখ করো। তারপরে তোমাদের যে প্রশ্ন থাকবে বড় প্রশ্ন 8 মার্কের, সেটা হচ্ছে আরোহ অনুমান থেকে। আরোহ অনুমানের যে ভাগটা আছে তোমাদের মিলের বিভিন্ন পদ্ধতি, সেই মিলের পদ্ধতি থেকে তোমাদের দুটো পদ্ধতি তোমাদের তৈরি করতে হবে এবছরের জন্য, ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ। একটা হচ্ছে অন্বয়ী পদ্ধতি এবং আরেকটা হচ্ছে অন্বয়ী ব্যতিরেকী পদ্ধতি। এই অন্বয়ী ব্যতিরেকী পদ্ধতির অনেকগুলো নাম আছে, সংযুক্ত পদ্ধতি, মিশ্র পদ্ধতি, দ্বৈত অন্বয় পদ্ধতি, ঠিক আছে? এগুলো তোমাদের জানতে হবে। তোমাদেরকে বলবে মিশ্র পদ্ধতি আলোচনা করবো বা সংযুক্ত পদ্ধতি আলোচনা করবো বা দ্বৈত পদ্ধতি আলোচনা করবো, ঠিক আছে? অথবা তোমাদেরকে সরাসরি বলতে পারে অন্যয় ব্যতিরেকী। তবে এখানে কয়েকটা কথা বলে রাখি তোমাদের, যে এই অংশ থেকে তোমাদের একটা সরাসরি প্রশ্ন দিবে, হয় তোমাদেরকে যদি বলো অন্যায় পদ্ধতি আলোচনা করো, ঠিক আছে, সংজ্ঞা, আকার, দৃষ্টান্ত, দুটি সুবিধা দুটি অসুবিধা লেখো, তাহলে যে উদাহরণটা দিবে সেটা হচ্ছে অন্যায় ব্যতিরেকীর। অথবা তোমাদেরকে ডাইরেক্ট বলে দিলে মিলের সংযুক্ত পদ্ধতিটি ব্যাখ্যা করো বা দ্বৈত পদ্ধতি ব্যাখ্যা করো বা মিশ্র পদ্ধতি ব্যাখ্যা করো বা অন্যই ব্যতিরেকী পদ্ধতি ব্যাখ্যা করো। তখন তোমাদেরকে জানতে হবে যে যে উদাহরণটা থাকবে সেই উদাহরণটা হচ্ছে অন্যায় পদ্ধতি উদাহরণ, ঠিক আছে? এখানে কিছু উদাহরণ আমি দিয়েছি। তারপরে তোমাদের শেষ অধ্যায় ই নাম্বার দাগে যেটা প্রশ্ন আসবে তোমাদের আরোমূলক দোষ বিচার। এই আরোমূলক দোষ বিচারে আমি কয়েকটা উদাহরণ দিচ্ছি এখানে, এবং তোমাদেরকে যে টিকাগুলো করতে হবে অথবাতে সেই টিকাগুলোর মধ্যে ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ হচ্ছে মন্দ উপমা দোষ বা মন্দ উপমা যুক্তি, অবান্তর বা অপ্রাসঙ্গিক ঘটনাকে কারণ বলে মনে করার দোষ, তারপরে সহকার্য কারণ দোষ বা সহকার্যকে কারণ হিসেবে গণ্য করা জনিত দোষ, আর অবৈধ সামান্যীকরণ দোষ, অপর্যবেক্ষণ দোষ এবং বহু কারণবাদ। তোমরা ভীষণ ভীষণ গুরুত্ব দিয়ে পড়বে মন্দ উপমা, অবান্তর ঘটনাকে কারণ বলে মনে করার দোষ, সহকার্য কারণ দোষ এবং অবৈধ সামান্যীকরণ দোষ, অপর্যবেক্ষণ দোষ। ভেরি ভেরি ইম্পর্টেন্ট এগুলো। তো তোমাদের জন্য এই কটা প্রশ্ন আমি দিলাম, তোমরা মন দিয়ে তৈরি করো, দেখবে তোমাদের ফাইনাল পরীক্ষাতে হুবহু তোমরা কমন পাবে। এবং তোমাদেরকে বলে রাখি, তোমরা যদি এসএকিউ এর প্রশ্ন উত্তর চাও তো আমি তোমাদের কমেন্ট সেকশন দেখেই বুঝতে পারবো যে তোমরা আগ্রহী, তাই তোমাদের জন্য আবার একটা নতুন ভিডিও বানিয়ে দেবো। আজকের আলোচনা এ পর্যন্ত। ভালো থেকো, সুস্থ থেকো, নিজের প্রতি খেয়াল রেখো। আবারও দেখাবে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ টাটা, বাই বাই।